আচ্ছা, গত ক্লাসে আমরা শিখছি কিভাবে হাউ টু ক্রিয়েট অ্যাবস্ট্রাক্ট লোগো ইন ইলাস্ট্রেটর। ঠিক আছে? আজকে আমরা এই পর্বে শিখব কিভাবে পিক্টোরিয়াল মার্ক লোগো তৈরি করা যায়। তো অ্যাবস্ট্রাক্ট লোগো এবং পিক্টোরিয়াল মার্ক লোগো প্রায় সেমই, কিন্তু হোয়াট আর দ্য ডিফারেন্ট বিটুইন হচ্ছে অবস্ট্রাক্ট লোগো অ্যান্ড পিক্টোরিয়াল লোগো। অবস্ট্রাক্ট লোগোর মধ্যে হচ্ছে আমি বলছি যে হচ্ছে আইকন বেস লোগো হবে বা সিম্বল বেস লোগো হবে, লারের মতো হতে পারে, কিন্তু সেটার অর্থ থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু পিক্টোরিয়াল মার্ক লোগো যেটা আমরা করব সেটা অবশ্যই অর্থ থাকতে হবে। অর্থ ছাড়া পিক্টোরিয়াল মার্ক লোগো হবে না। আমি কি করছি অবশ্যই সেটা বোঝাইতে হবে যে এইটা তৈরি করছি। সেটা যদি আমি অনেক কোম্পানির লোগো দেখবেন যে হচ্ছে শুধুমাত্র হচ্ছে অক্ষর দিয়ে তৈরি করা, লেটার মার্ক লোগো, ঠিক আছে, শুধু অক্ষর দিয়ে তৈরি করা, আবার আইকন দিয়েও তৈরি করা আছে। অনেক কোম্পানির লোগো আছে আইকন দিয়ে তৈরি করা আছে, যেমন অ্যাপেলের ছবি বা হচ্ছে আমের ছবি, ঠিক আছে, বা হচ্ছে ওই যে কি জানি ইগলের ছবি, ঠিক আছে, বিভিন্ন ধরনের আইকন দিয়ে ছবি। তো এইটা আমি দেখাবো না, যেহেতু এর আগে আমাদের আমরা গোল্ডেন রেশিও শিখছি, তাই না? গোল্ডেন রেশিও দিয়ে আমরা কিভাবে হচ্ছে অ্যানিমালের লোগো তৈরি করা যায় সেটা শিখছি। এটাই হচ্ছে পিক্টোরিয়াল মার্ক লোগো, বুঝতে পারছেন? তো আজকে আমি একটু ভিন্ন প্রসেস এটা শেখাবো। ওই যে নিচে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, মূলত আজকে আমি লেটার দিয়ে পিক্টোরিয়াল মার্ক লোগো গুলো তৈরি করা শেখাবো। ঠিক আছে, লেটার দিয়ে আমরা কিভাবে পিক্টোরিয়াল মার্ক লোগোটা তৈরি করতে পারি সেই প্রসেসটা এই সিভিল এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। তো এখানে কিছু হচ্ছে কার্যপ্রণালী দেওয়া আছে, এগুলো ফলো করে আপনারা কাজগুলো করতে পারবেন। তো আমি সরাসরি কাজে চলে যাব। ঠিক আছে, ইলাস্ট্রেটর ওপেন করছি। আর এই ধরনের লোগোগুলো যখন লেটার লোগোগুলো আপনার তৈরি করবেন, লেটার দিয়ে কোনো লোগো তৈরি করবেন, ফার্স্টলি আপনাকে কি করতে হবে, এই ধরনের একটা ফরম্যাট আপনারা তৈরি করে রেখে দিবেন, একবারে সেভ করে রেখে দিবেন। ঠিক আছে, এরকম অনেক ফরম্যাট তৈরি করা যায়, এখানে একটা ফরম্যাটের নমুনা দেওয়া আছে। তা আপনারা কাজগুলো যখন করতে থাকবেন তখন বুঝতে পারবেন যে কোন ধরনের ফরম্যাটটা আসলে আমার দরকার। ঠিক আছে, একটা ফরম্যাট আপনাদের শিখাই দিলে পরে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের ফরম্যাটগুলো আমার জন্য দরকার। ঠিক আছে, আচ্ছা, এখানে আমার স্পেসিফিকেশন অনুযায়ী যে হচ্ছে আমার কি করতে হবে, আর্টবোর্ড নিতে হবে 11.25, 8.25, কালার বোর্ড নিতে হবে 8 জিবি। এটা কোন ইট ইজ ডাজন্ট ম্যাটার, আপনারা চাইলে হচ্ছে যে কোনো সাইজের হচ্ছে আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে একটা স্পেসিফিকেশন ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই ধরনের আর্টবোর্ডটা আপনি নেবেন। তা যাই হোক, আমরা এই ইনস্ট্রাকশনটা ফলো করব। 11.25 আর হচ্ছে 8.2, অর্থাৎ A4 সাইজের আমাদের একটা হচ্ছে আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তা আমি এখানে সরাসরি মাপ যেহেতু ওখানে দেওয়া আছে আমি মাপটাই দিচ্ছি। 11.25 আর হচ্ছে কি 8.25, কালার মোডটা 8 জিবি, দেন ক্রিয়েট। হয়ে গেছে। এরপর হচ্ছে এখান থেকে আমাদের কি করতে হবে, ডিজাইন এটা নিতে হবে 11x8, এইটা করতে হবে। ঠিক আছে, এটা 11x8 আমরা একটা এখানে শেপ তৈরি করে ফেলবো 11x8, এটাকে হচ্ছে আমরা অ্যালাইন করে দেব। এটা আমরা সচরাচর যে আমরা কাজটা করে থাকি এটা আমাদের সবার জানা, এটা করে নিব। আচ্ছা, এখান থেকে আমরা একটা সেভ জোন তৈরি করে নিব, এর মধ্যে সবকিছু তাহলে কি হবে, কাজগুলো সবকিছু পরিপাটির মধ্যে থাকবে। ঠিক আছে, তো আমি এখানে ডিফল্ট যে সেটিংটা আছে এটা মাইনাস করে দিলাম এখানে, দেন ওকে করে দিলাম। এবার রাইট ক্লিক করে এটা হচ্ছে কি করে দিব, মেক গাইড করে দিব। ঠিক আছে, আমি এই ডিজাইন এরিয়াটা এখন চাইলে রাখতে পারি অথবা যে কোনো কালার দিয়ে রাখতে পারি, না রাখলেও কোনো সমস্যা নাই, আমি চাইলে এটাকে লক করে রাখতে পারি। ঠিক আছে, কন্ট্রোল 2 অথবা অবজেক্ট মেনু থেকে হচ্ছে কি লক করে রাখতে পারি। এখন এই পেজের মধ্যে আমরা কাজগুলো করে ফেলবো। ঠিক আছে, আরেকটা কাজ আমরা এখানে করব, সেটা হচ্ছে, আচ্ছা সেটা দরকার নাই যেহেতু এটা লোগো, সেটা দরকার নেই। যাই হোক, আমাদের এখানে ফরম্যাট আছে, ডিজাইন এরিয়াটা আমাদের রেডি, এখন আমরা এখানে ডিজাইনটা করতে পারবো। তো এখানে প্রথম যেটা করতে হবে, যদি আমরা ওই লেটার লোগোগুলো তৈরি করতে চাই তাহলে ফার্স্টলি আমাদের যে কাজটা করতে হবে, যে ক্রিয়েট দ্য স্যাম্পল লাইন ফরম্যাট বিলো, এরকম একটা ফরম্যাট তৈরি করতে হবে। আমি এই ধরনের ফরম্যাট তৈরি করব, এই ধরনের ফরম্যাট কিন্তু আরো অনেক করা যাবে। এই ফরম্যাটটা আজকে অ্যাপ্লাই করে দেখাবো। এই ফরম্যাটটা আমরা কিভাবে তৈরি করতে পারি, খুবই ইজি ব্যাপার। আপনি জাস্ট ইলাস্ট্রেটরে যাবেন, যাওয়ার পরে এখান থেকে একটা লাইন ড্রয়িং করবেন। এইভাবে একটা লাইন ড্রয়িং করবেন, লাইনটাকে হচ্ছে আপনার ইচ্ছা মতো রোটেট করবেন। ধরেন যে আমি 65 ডিগ্রি দিয়ে দিলাম,
আরেকটা জিনিস খেয়াল করবেন, ধরেন এখানে যে কোনো একটা লোগো লেখেন, যে কোনো একটা লেটার লেখেন, ধরেন যে এ লিখলাম, এই যে এর লাইনটা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে গেছে, বা আমরা ফন্ট চেঞ্জ করে দেখতে পারি, মানে এই যে এ লিখলাম এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, এইভাবে অনুমান করে একটা আমরা লাইনটাকে ওই অ্যাঙ্গেলে আর কি রোটেট করে দিব। ঠিক আছে, তো এখানে অনুমান করে আমি 65 ডিগ্রি অ্যাঙ্গেল করছি, আপনারা চাইলে ওইটা করতে পারবেন, তো আমি 65 ডিগ্রি অ্যাঙ্গেলটাই রাখলাম। ঠিক আছে, তারপরে লাইনটা কি করবেন, করার হচ্ছে এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই দিকে হচ্ছে আপনি সেন্টার লাইন করবেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা সেন্টার লাইন একদিকে থাকলো সমস্যা নেই, আপনি এখান থেকে যে কোনো একটা দূরত্বে এটাকে একটা কপি করবেন। তো কপি করার নিয়মটা আমরা জানি, যখন আমরা এটাকে কপি করব, এটাকে মুভ করব, মুভ করার সময় অল্ট এবং শিফট চেপে ধরলে, অল্ট চেপে ধরলে হচ্ছে কাজটা হয়, কিন্তু শিফট চেপে ধরলে আমাদের সমানভাবে আর কি লাইনটা চলে যাবে। এইভাবে আমরা একটা ইয়া কপি করে ফেলবো, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল, সরি, সমানভাবে করতে হবে আর কি, কন্ট্রোল ডি এখান থেকে প্রেস, এভাবে কন্ট্রোল ডি প্রেস করলে এভাবে অনেকগুলো হতেই থাকবে। ঠিক আছে, তো আমি অনেকগুলো নিব এখানে, তাতে পুরো পুরো হচ্ছে পেজটা ভরে যায় এরকম একটা ইয়ে করব। গ্রুপ করে ফেললাম, গ্রুপ করলে পুনরায় হচ্ছে এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম। আচ্ছা, এবার এইটাকে কি করবেন আপনারা, জাস্ট এখান থেকে রিফ্লেক্ট করবেন, রিফ্লেক্ট ভার্টিক্যাল 90 ডিগ্রি, দেন কপি, এরকম হয়ে যাবে। ঠিক আছে, এবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা একটু ইয়েটা খেয়াল করি, এই যে দেখেন মাঝখান বরাবর হচ্ছে লাইন এবং হচ্ছে এই দিক বরাবর লাইন, এই দুই দিক বরাবর আমাদের খাড়া লাইন টানতে হবে। ঠিক আছে, কোন বরাবর লাইনটা টানবো আমরা, এই যে দেখেন এখানে যে এই যে সেট দুইটাকে ইন্টারসেক্ট করছে, এর মাঝ বরাবর আমাদের একটা লাইন তৈরি করতে হবে এইভাবে। এটা নিয়ম হচ্ছে আপনি কি করবেন, এই লাইনটাকে জাস্ট ধরে যে কোনো একটা অবজেক্টের সঙ্গে এভাবে ইন্টারসেক্ট করে দিবেন, যখন ইন্টারসেক্ট করতে আসবে বুঝবেন যে আপনার লাইনটা সঠিক জায়গায় গেছে। ঠিক আছে, আবার এইটাকে কপি করে আর একটা জায়গায় নিয়ে আসবেন, আবার ইন্টারসেক্ট করবেন, এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকবেন এভাবে। কিভাবে, এভাবে পুরো হচ্ছে লাইনটাকে সে ইন্টারসেক্ট করে ফেলবে, হ্যাঁ, পুরো যে যতগুলো লাইন তৈরি করা আছে সবগুলোকে ইন্টারসেক্ট করবে। আচ্ছা, এবার আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে আমরা একটা কাজ ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আপনাদের যখন একটা করে কাজ করা হয়ে যাবে, দেখেন একটা হয়ে গেছে, তখন কি করবেন, এইটাকে গ্রুপ করে ফেলবেন, তাহলে পরবর্তীতে এই ঝামেলাগুলো হবে না। এই যেটাকে যেমন গ্রুপ করা আছে, এই দুইটা গ্রুপ করা আছে, যখন আপনি লাইনটা তৈরি করবেন লাইনটা পুরোটা হয়ে গেলে ওটাকে আপনি গ্রুপ করে দিবেন। ঠিক আছে, এই যে যখন পুরো টাইপের লাইন হয়ে যাবে, পুরো লাইনটাকে আপনি কি করবেন, গ্রুপ করে ফেলবেন, গ্রুপ। আচ্ছা, এমনি ভাবে আপনি কি করবেন, এবার এদিকে ভার্টিক্যালি আর একটা লাইন তৈরি করবেন একই প্রসেসে এইভাবে। হ্যাঁ, লাইনটা তৈরি করার পরে ঠিক এই লাইনটাকে আপনি জাস্ট ধরে যে কোনো একটা জায়গায় এসে এখানে ইন্টারসেক্ট করে ফেলবেন, আবার এই লাইনটাকে এই যে মাঝখান বরাবর নিয়ে আসবেন। তো এইখানে আমাদের একটু দেখার বিষয় যে আসলে মাঝখান বরাবর গেছে কিনা, দেখেন একটু কম বেশি হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে ভিউ থেকে হচ্ছে আউটলাইনে যাবেন, আউটলাইনে যাওয়ার পরে এই লাইনটাকে ধরে আপনি জাস্ট হচ্ছে এই লাইনের মাঝখানে দিয়ে দেবেন। হ্যাঁ, এমনি ভাবে আর একটা কপি করে জাস্ট এই লাইনের মাঝখানে দিয়ে দেবেন, এবার হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করতে থাকবেন। অথবা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমাদের এভাবে দিলে একটু কম বেশি হচ্ছে, আপনি একটা জায়গা বাদ দিয়ে সরাসরি পরের অংশটাতে আসবেন, এসে যখন দেখবেন যে ইন্টারসেক্ট কথাটা আসতেছে তখন আপনি ছেড়ে দিবেন, এবার কন্ট্রোল ডি দিতে থাকবেন, এই কন্ট্রোল ডি দিবেন। এবার কি করবেন, এই পুরো লাইনগুলোকে সিলেক্ট করবেন, আলাদা আলাদা করে পুরো লাইনটাকে, সবগুলো লাইনগুলোকে সিলেক্ট করবেন। ঠিক আছে, করার পরে যে জায়গাগুলো আমাদের বাদ পড়ে গেছে, এবার এই লাইনগুলোকে ধরে গ্রুপ করে নেন, গ্রুপ করে নেওয়ার পরে এই লাইনটাকে ধরে জাস্ট এই যে কোনো একটা জায়গায় মিলাই দিলে পরে আমাদের আর ডুপ্লিকেট করা দরকার হবে না। এই বড় করে নেন, নেওয়ার পর একটা লাইনকে মিলাই দিবেন, পুরো লাইনগুলোই মিলে যাবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি, বুঝছেন আপনারা? আচ্ছা, যাক, এরকম ফরম্যাটটা আমাদের প্রথমে রেডি করতে হবে।
এবার সম্পূর্ণ ইয়াটাকে সিলেক্ট করে আপনি কি করবেন, গ্রুপ করে ফেলবেন, ঠিক আছে। এরপর আরেকটা কাজ করতে হবে, অনেক সময় আমাদের এটা দরকার হয়, সেটা হচ্ছে কন্ট্রোল আর কমান্ড করবেন। কন্ট্রোল আর কমান্ড করলে কি হবে, চারিদিকে রুলার চলে আসবে। এবার এখান থেকে যে কোনো একটা রুলার আপনি এখানে রাখেন, এখান থেকে যে কোনো একটা রুলার আপনি এখানে রাখেন। এবার এখান থেকে আনলক গাইড করে দেন। এবার একটা করে রুলার ধরে আপনি জাস্ট এটা কি করবেন, মাঝখানে, এখান থেকে মাঝখানে অ্যালাইন করে দিবেন, মানে দুই দিক থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি দুই দিকে অ্যালাইন করে রাখতে হবে, ঠিক আছে। এবার কি করতে হবে, সম্পূর্ণ ডিসিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে এখানে লক গাইড করে দিবেন, তাহলে আর এই ঝামেলা হবে না, ঠিক আছে। তো আমাদের ফরম্যাট রেডি। এখন আমরা কিন্তু যে কোনো ইয়ার লেটার লোগোগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারি, বা এখান থেকে আমাদের শুধু লেটার না, এখান থেকে বিভিন্ন ধরনের আইকন, ঠিক আছে, বিভিন্ন ধরনের শেপগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো যাই হোক, যে কোনো একটা আমি দেখাচ্ছি। ধরেন যে আমি এখানে লিখবো হলো এ, ঠিক আছে। এখন দেখেন এ লেখার জন্য কিন্তু এখানে ফরম্যাট রেডি। আপনি যে কোনো একটা জায়গাতে আপনি সিলেক্ট করেন, ঠিক আছে। সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এখান থেকে হলো শেপ বিল্ডার টুল নেবেন। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে এইভাবে হচ্ছে এই ড্রয়িং করেন। যে কোনো একটা জায়গা থেকে আমি শুরু করলাম, দেখেন কিন্তু, ঠিক আছে। এখানে যেভাবে শুরু করছি ঠিক ঠিক এখানেও কিন্তু ওইভাবে শুরু করতে হবে, এই দিক থেকেও। এই দেখেন এ কিন্তু আমার এখানে রেডি, ক্লিয়ার। আচ্ছা, এমনি ভাবে যদি আমার বি দরকার হয় তাহলে কি করবেন, আমি আন্ডু করলাম। বি দরকার যদি হয় তাহলে কি করবেন বলেন, এইভাবে তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো বড় করেন, ঠিক আছে, বড় করে কাজটা করবেন, বি করেন। ধরেন যে এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করেন, এইখান থেকে এইভাবে 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 যাব, ঠিক আছে। আচ্ছা, একটা ঘর আমার বেশি নেওয়া লাগতো, এই যে এদিকে মানে দুই দিকে সমান নিয়ে নিচ্ছি, যার কারণে হয় নাই। কিন্তু আপনারা নেওয়ার সময় ঠিক করে নেবেন, ঠিক আছে। দেখেন এই প্রসেসে করতে হবে, ক্লিয়ার। এমনি ভাবে সি যদি দরকার হয় তা করতে পারবেন না, করতে পারবেন, ঠিক আছে। তাহলে প্রথম আমাদের দরকার কি, ফরম্যাট। এবার ধরেন যে আমি একটা লোগো তৈরি করব, ধরেন লোগোটার নাম হচ্ছে এ, এ দিয়ে লোগো লোগো তৈরি করব। যে কোনো একটা জায়গা থেকে শুরু করি। এই যে মিডল যে ইয়াটা আছে আমাদের হচ্ছে গাইডলাইনটা, এটা মনে হয় মিডল হয় নাই, পরে আনডু করার সময় ইয়ে হয়ে গেছে। আনলক গাইড, এটাকে আমি মিডল করে দিচ্ছি, লক করে দিচ্ছি, হ্যাঁ। তো এই মাঝখান থেকে শুরু করলাম এই গাইডের। আমরা দেখবো যে হচ্ছে হ্যাঁ, কোনটা মাঝখান বরাবর, এইটা হচ্ছে মাঝখান, আমরা এখান থেকে শুরু করতে পারি, ঠিক আছে। এই যে এটা, হ্যাঁ, কন্ট্রোল আউটলাইন অবস্থায় ছিল। আউটলাইন অবস্থায় আপনারা কাজ করবেন তাহলে ইজি হবে, হ্যাঁ। যে আউটলাইন থেকে শুরু করলাম, তাহলে কি হবে, লাইনগুলো কম দেখা যাবে, আপনারা ওইভাবে কাজটা করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার সম্পূর্ণ সিলেক্ট করবেন। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে শেপ বিল্ডার টুলটা ব্যবহার করবেন। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পরে ধরেন যে আমি এইখান থেকে শুরু করব, এই জায়গাটাকে আমি এইভাবে হচ্ছে এরকম করে দিলাম, হুম, এরকম করে দিলাম। এবার এই জায়গাটাকে জাস্ট এইভাবে একটু বড় করে আর কি লোগোটা তৈরি করব, এরকম করে দিলাম, হ্যাঁ। এরকম করে দিলাম।
ও সরি, একটা বেশি হয়ে গেছে না? যা হোক, আপনারা ঘরগুলো গুনে গুনে কাজ করবেন, আমি তো আপনাদের জাস্ট শেখাচ্ছি, বুঝলেন নাই? আপনারা যখন আসলে একজ্যাক্ট কাজ করবেন তখন আপনারা এই জিনিসগুলো খেয়াল করে কাজ করবেন। এই যে এটা করলাম, অথবা ধরেন যে এইখান থেকে আমি এইখানে গ্যাপ রাখবো, হ্যাঁ? অনেক সময় হয় না লোগোগুলো এরকম হয় না? এই জায়গাটা আমি এরকম গ্যাপ রাখবো, ঠিক আছে? এরকম রাখবো, ঠিক আছে? এই দেখেন ইয়ার তৈরি হয়ে গেছে। এবার কি করবেন হচ্ছে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন। ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এইভাবে লাইনগুলোকে জাস্ট ধরে এখান থেকে এভাবে ডিলিট করে দিবেন, ঠিক আছে? এভাবে ধরে ডিলিট করে দিবেন। এক ফরম্যাট যখন রেডি হয়ে যাবে আপনাদের, আপনি আপনার মনের কল্পনা ওখানে জাগিয়ে আপনি যেটা করতে চান আপনি সেখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে? এটা একটা ফরম্যাট রেডি করে রাখবেন, এই ফরম্যাটটা কপি কপি করে আপনারা বাকি কাজগুলো করতে পারবেন। তো এইভাবে অসংখ্য, এর মধ্যে একটা বৃত্ত আপনি সেট করে দিয়ে আবার একটা বৃত্ত দিয়ে ফরম্যাট করতে পারবেন, ঠিক আছে? ধরেন এই যে এইভাবে হয়ে গেল জিনিসটা, হ্যাঁ এটাই লোগো, একদিকে চ্যাপ্টার দিয়ে কম হচ্ছে সমস্যা নাই, আমার এটাই লোগো, আমি যেটা করবো সেটাই কিন্তু আমার লোগো। এখন আমি এটাকে অন্য যে কোনো একটা এর মধ্যে আমি কোনো ইয়ে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তা এখানে দেখেন এক্সট্রা কিন্তু অবজেক্ট কিছু দেখা যাচ্ছে, আছে না? আচ্ছা, এটাকে আপনি রাইট ক্লিক করে এবার আনগ্রুপ করেন, আবার এখান থেকে দেখেন আনগ্রুপ আসে কিনা না, একটু সরান, আবার দেখেন আনগ্রুপ আসে কিনা অথবা রিলিজ আসবে, ঠিক আছে? এবার একটু সরান, দেখেন এই যে এইটাকে হাইড করে দেন, এইখানে অবজেক্ট গুলো এক্সট্রা অবজেক্ট গুলো এখান থেকে রিলিজ করে দেন, ঠিক আছে? এবার শো করেন, দেখেন ভিতরে আর কিন্তু এক্সট্রা অবজেক্ট গুলো দেখা যাচ্ছে না, এটা হয়েছে। এখন এর মধ্যে আপনি যে কোনো ফরম্যাট আর কি যুক্ত করতে পারেন, এটা আমি রেখে দিলাম, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে, তো আমি একটা রেখে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে যে আপনার এটাকে মান্ডালা তৈরি করা শেখেন নাই, এখন এর ভিতরে আপনি মান্ডালা অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখানে, আপনারা তো জানেন যে কিভাবে মান্ডালা তৈরি করতে হয়, তাই না? একে কিন্তু আপনি, হ্যাঁ, তো এর আগে মান্ডালা আপনারা তৈরি করা শিখছেন, যদি সমস্যা হয় তো আমি ওটাও দেখাই দিব, সমস্যা নাই। তো আমার এখানে অনেকগুলো মান্ডালা তৈরি করা আছে, তো এখান থেকে যে কোনো একটা মান্ডালা আমি ওপেন করবো, ঠিক আছে? মান্ডালা ব্যাকগ্রাউন্ড জেপিজি, ধরেন যে কোনো একটা আমি মান্ডালা এখান থেকে ওপেন করতেছি, ধরেন যে এটাই, ঠিক আছে? এটাকে আপনি এখানে রাখবেন, এইভাবে গ্রুপ করে দেন, গ্রুপ করে রাখেন, রাখার পরে এটাকে একটু ছোট করে দেন বা বড় করে দেন, আমি কাজের সুবিধার্থে একটু বড় করে দিচ্ছি যাতে আমার খুব দ্রুত কাজটা ইজিলি হয়ে যায়। আপনারা চাইলে এটা ইয়ে করতে, এটা কি করবেন আপনি, এদিকে সেন্টার এদিকে সেন্টার, এ তো আমাদের সেন্টার আছে কিনা সেটা দেখতে হবে, এই লেটারটাকে আপনি ধরে এদিকে সেন্টার এদিকে সেন্টার অর্থাৎ দুই দিক থেকে সেন্টার করে দিবেন। এবার এই দুইটা লেটার এটাকে এই নিচের অংশটাকে একটা হচ্ছে কপি করবেন, এডিট থেকে হচ্ছে কপি পেস্ট ইন ব্যাক করবেন, পেস্ট ইন ব্যাক, দেন এটাকে কি করবেন হাইড করে দিবেন, তো একটা থেকে গেল। এবার এইটাকে এটা এ এবং হচ্ছে আমার এই মান্ডালা দুইটাকে একসঙ্গে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আচ্ছা মান্ডালার এই মাঝখানে অংশটাকে আমি কাজের সুবিধার্থে হচ্ছে এটাকে ডিলিট করে দিচ্ছি, এখানে মাঝখানে একটা অংশ তৈরি হয়েছে, এটাকে আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, মান্ডালাটাকে আমি চেঞ্জ করছি, এই মান্ডালাটা কেন জানি ভালো লাগতেছে না, একটু এবড়ো থেবড়ো মনে হচ্ছে, আর একটা মান্ডালা নিয়ে আসি। আচ্ছা, এটা নিয়ে আসি, এটা একটু ইজি আছে। এই গ্রুপ করে দিলাম, এটাকে হচ্ছে আপনি এভাবে অ্যালাইন করে দিবেন, মাঝখানে অ্যালাইন করে দিবেন। এবার কি করবেন, এবার হচ্ছে এই যে এ এ তো আমাদের এখানে একটা হাইড করা আছে, তাই না? এই দুইটাকে আপনি সিলেক্ট করবেন, এবার দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কি করবেন, জাস্ট হচ্ছে পাথ ফাইন্ডারে যাবেন, পাথ ফাইন্ডার থেকে জাস্ট এই যে ডিভাইড করে দিবেন, ঠিক আছে? ডিভাইড হয়ে গেল,
এইটাকে আমি সরাই রাখলাম। হ্যাঁ, এবার কি করবেন, এর আগে আমরা যে কাজটা করলাম এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন। ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এইভাবে হচ্ছে যে এক্সট্রা এলিমেন্ট গুলো আছে, এক্সট্রা এলিমেন্ট গুলো আমার যেটা দরকার সেটা রাখবেন, যেটা আপনার দরকার সেটা রাখবেন, বাকি এলিমেন্ট গুলোকে এভাবে আপনি ডিলিট করে দিবেন। ঠিক আছে, ক্লিপিং মাস্ক করে দিলে তো আপনি কালার চেঞ্জ করতে পারবেন না। এটা তো আমরা অবজেক্ট আকারে আমাদের তৈরি করতে হবে। এটা ক্লিপিং মাস্ক গুলো তো ওটা ইমেজ আকারে তৈরি হয়ে যাবে। ওটা তো যা করবেন আপনার সেটাই মার্কস হয়ে যাবে, বুঝতে পারছেন? মার্কস দ্বারা ওটা ঢেকে যাবে আর কি। কিন্তু এটা কি করতে হবে, এটা আমাদের পুরো যাতে কালার টালার গুলো চেঞ্জ করা যায়, আমার মনের মতো করে আমি কালার দিতে পারবো। ঠিক আছে, এই এই জায়গাটা ডিলিট করতে হবে। আচ্ছা, মনে হয় হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই চাপি, এখন দেখেন এরকম হয়ে গেছে। আমরা এখান থেকে হচ্ছে শুধু এক জাতীয় যে কালার গুলো আছে সেগুলোকে আলাদাভাবে সিলেক্ট করে ফেলবো। এই যে এটা, এগুলোকে এখান থেকে ডিলিট করে দিব। আচ্ছা, আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে এই যে এই কালার গুলোকে আলাদা সিলেক্ট করে যে ডিলিট, তাহলে এই জায়গাটা গ্যাপ তৈরি হয়ে যাবে। এখানে দেখেন কোথায় আছে, এগুলোকে এভাবে ডিলিট করে দিবেন। ঠিক আছে, অর্থাৎ গ্যাপে যেগুলো থাকবে সেগুলোকে ডিলিট করে দিবেন। এখানে আছে, এখানে আছে, এইখানে, আর মনে হয় নাই, তাই না? এইরকম হয়ে গেছে। এখন এখানে আপনি আপনার ইচ্ছা মতো করে কালার ব্যবহার করবেন। আচ্ছা, কালারটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে যে এই মাঝখান থেকে গোলাকার ধরবে নাকি? আচ্ছা, যে কোনো একটা অবজেক্টে নেন, এখানে নেওয়ার পরে আপনি এখান থেকে সোয়াসিস প্যানেলে আসেন। হ্যাঁ, আমি যে কোনো একটা জায়গা থেকে শুরু করতেছি। এই যে এখান থেকে শুরু করেন, আমি এখানে নিলাম, প্রথমে এগুলোকে লাল করবো, সবগুলোকে এইভাবে সিলেক্ট করবেন। এই শিফট চেপে চেপে ধরে সবগুলোকে এইভাবে আলাদা এইভাবে সিলেক্ট করবেন। দেখাচ্ছি, মানে হচ্ছে এটা ধরেন যে এটা আপনি এইটা করলেন। ঠিক আছে, এবার এর বাইরের অংশটাকে এবার সিলেক্ট করবেন, এবার ধরবেন, এইভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, এইভাবে করবেন। ঠিক আছে, আচ্ছা, এইভাবে কালারটা অ্যাপ্লাই করে দিবেন। এরপর হচ্ছে যেটা আপনার হাইড করা ছিল, ঠিক আছে, সেটাকে শো করবেন। শো করে দেওয়ার অর্থ হচ্ছে যদি এটা হচ্ছে আহ, যখন এটা সরাবেন তখন দেখতেছেন যে অন্য ব্যাকগ্রাউন্ডের মধ্যে যখন যখন এটা নিয়ে যাবেন, তখন হয়তো এই যে গ্যাপ গুলো আছে, এই যে সাদা গ্যাপ গুলো, সেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসতে পারে। সেজন্য কি করবেন, আমাদের যে প্রথমে যেটা হাইড করা ছিল সেটার মধ্যে একটা কালার দিবেন। কালার দেওয়ার পর সেটা আপনি বর্ডার কালার হিসেবে রাখতে পারেন, অথবা সরাসরি সেটাকে সাদা কালার দিতে পারেন। তাহলে কি হবে, যদি আমি কোনো তাহলে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। কোনো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে গেলে এই লোগোটার উপর সেটার আর কি ইফেক্টটা পড়বে না। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা প্রসেস। আবার আপনি অন্য প্রসেসে এই কাজটা করতে পারেন। সেটা হচ্ছে আমার এই সিবিএলএম এ দেওয়া আছে। এই দেখেন, এটা হচ্ছে এইভাবে আর কি এই ধরনের লোগোগুলো তৈরি করতে পারেন। এই যে এখান থেকে আরেকটা লোগো দেখাইতে পারি, এই ধরনের ইফেক্ট গুলো কিভাবে তৈরি করা লাগে। এই যে এটা পারবেন কি? এইটা আচ্ছা, এটা জাস্ট ওখানে কিছু ডিফল্ট আমাদের ইফেক্ট আছে, এই ইফেক্ট গুলো আর কি ব্যবহার করে। এখানে দেখেন আমি যে 3D এর মতো লোগোগুলো করছি না, এগুলো হচ্ছে কিন্তু ওই যে এই একই প্রসেসে করা। আচ্ছা, একটা 3D এর মতো দেখাই। হ্যাঁ,
দুইটা চলে আসছে। একটা কপি করে রাখবেন, এই যে আমি কপি করে রাখি নাই, যার কারণে কিন্তু আমাকে আনডু করা লাগতেছে। ঠিক আছে। আচ্ছা, অথবা আমি এক কাজ করি, আমার এখানে একটা ফরম্যাট রেডি করা আছে, ওই ফরম্যাটটা আপনাকে ওপেন করে আমি কাজ করাই। ঠিক আছে। এইভাবে এই ধরনের ফরম্যাট অবশ্যই আপনারা সেভ করে, যেমন আমি এখানে সেভ করে রেখে দিছি। আমি যে কোনো কাজ করা, আমার যখন পার্সোনাল কাজ আমি করি, জাস্ট এখান থেকে এরকম ফরম্যাট ওপেন করি আর কাজ শুরু করে দিই। ঠিক আছে। তো এটার জন্য যে শেপ বিল্ডার টুল নিবেন, শেপ বিল্ডার টুল নেওয়ার পরে ধরেন যে আমি কি করব, এই যে এ আবার তৈরি করব, বা হচ্ছে আচ্ছা, এখান থেকে এভাবে নিলাম, এখান থেকে হচ্ছে এইভাবে নিলাম, আর এখান থেকে হচ্ছে এইভাবে নিলাম। আচ্ছা, বেশি হয়ে গেল। আচ্ছা, হোক, সমস্যা নাই, আমরা চাইলে এই দিক থেকেও বানাতে পারি, এই যে কোনো অসুবিধা নাই তো। বুঝলেন না ব্যাপারটা? এখানে তো আমাদের ফরম্যাট রেডি, আমরা একদিকে কম হবে আর একদিকে বেশি করে নিতে পারবো। হ্যাঁ, আমি আর একটু বাড়াই নেই। হ্যাঁ, সরি। আচ্ছা, এবার দেখেন আমি কি করব, থ্রি ডির মতো করব। হ্যাঁ, আমি এই জাস্ট এটাকে এইভাবে দিব, এইভাবে দিব, এখানে এইভাবে করব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই মাঝখানের লাইনটা যাতে আবার মানে চলে না যায়। হ্যাঁ, এটা আবার খেয়াল রাখতে হবে। তো এখান থেকে দেখেন ২ ঘর নিছেন না, ঠিক এই বরাবর এই দিকে চলে যাবে। হ্যাঁ, এই বরাবর এদিকে যাবে। আচ্ছা, ২ ঘর নিলে একটু বোঝাতে অসুবিধা হচ্ছে, আমি ১ ঘর নিচ্ছি। হ্যাঁ, এই ১ ঘর নিলাম। তাহলে যে বরাবর গেছে ঠিক ওই বরাবরই এখান থেকে এইভাবে চলে যাবে। এই মাঝখানের লাইনটা আবার যাতে কখনো না যায় সেটা আবার খেয়াল করবেন। তাহলে কিন্তু যেটা দেখাতে চাচ্ছি সেটা হবে, যেটা করতে চাচ্ছেন সেটা হবে না। দেখেন এখানে যে ঝাঁচি নিচ্ছেন ঠিক এখানেও কিন্তু ওই একই ভাবে নিতে হবে। ১ ঘর নিলাম, নেওয়ার পরে এই ঘরটাকে জাস্ট এইভাবে এখান থেকে, ঠিক আছে? ঠিক একই ভাবে এদিক থেকে এইভাবে এই যে ২ ঘর, ১ ঘর এইখানে নিবেন। আর তো এদিকে যাওয়া সম্ভব না। এই যে এটাই হবে। আর এদিকে যাওয়া সম্ভব না। এবার কি করবেন? এই লোগোটাকে জাস্ট হচ্ছে এই যে এখানে আমি অন্য পেজে নিয়ে যাচ্ছি, তো এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে সরাসরি এই অংশটাকে জাস্ট এবার সিলেক্ট করব।
সিলেক্ট করার পর এটাকে হচ্ছে এখান থেকে কপি করব, একটা আলাদা পেজে নিব, নিউ করে একটা আলাদা পেজে নিব, জাস্ট ওখানে গিয়ে আমি লোগোটাকে আর কি অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে দিব। ঠিক আছে, যে এরকম হয়ে গেছে, একটু ছোট করে দেই। আচ্ছা, এরকম করে দিলাম। তারপর কি করব, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিব। ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এই এক্সট্রা এলিমেন্ট গুলো ধরে এভাবে জাস্ট এবার ডিলিট করে দিব। আচ্ছা, এখন কিছু জায়গায় মিসিং হয়ে গেছে, এই জায়গাটা ঠিক করে নিচ্ছি। এই যে এখান থেকে শেপ বিল্ডার জাস্ট এভাবে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তারপর কি করবেন, এই যে এখানে এক্সট্রা যে এলিমেন্ট গুলো আছে, চাইলে আপনারা এগুলো হচ্ছে ডাইরেক্ট সিলেকশন দিয়ে করতে পারেন, অথবা কি করবেন, এবার হচ্ছে রিলিজ করে দিবেন। রিলিজ করে দেওয়ার পরে এগুলো আলাদা সিলেক্ট হয়ে যাবে, জাস্ট এখান থেকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে দিচ্ছি যেহেতু এখানে এলিমেন্ট অনেক আছে। আচ্ছা, এবার এইদিকে, এইদিকে। আচ্ছা, এবার দেখেন এই লাইনটাকে একটু হাইড করে রাখি, দেখি এখানে কারো কিছু দেখা যায় না। হ্যাঁ, আছে অনেক কিছু, এগুলোকে হাইড করে দেন, এটাকেও হাইড করে দেন, এটাকেও হাইড করে দেন, এটাকেও হাইড করে দেন। এবার সবগুলো সিলেক্ট করে এক্সট্রা এলিমেন্ট গুলো এখানটা ডিলিট করে দেন, তারপর সবগুলো শো। এই যে হয়ে গেছে। এখন কি করবেন, আপনি জাস্ট এখানে কালার অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আচ্ছা, আর একটা কাজ করবেন এখানে, সেটা হচ্ছে আমার হ্যাঁ, আচ্ছা থাক, আপনারা ওগুলো সব কাজ করার সময় ঠিক করে নেবেন। ধরেন যে এখান থেকে আমি হচ্ছে এই কালারটা ব্যবহার করলাম। হ্যাঁ, আচ্ছা, এবার কি করবেন, এগুলোতে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সবগুলো এখান থেকে তুলে দেন, তারপরে হচ্ছে এটা করেন, করার পরে এখান থেকে আমি এই কালারটা অ্যাপ্লাই করব, এই যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব। এই দেখেন সুন্দরভাবে থ্রিডির মতো হচ্ছে। ঠিক আছে, বুঝেন নাই? আচ্ছা, এইভাবে অন্যান্য লোগোগুলো করবেন। এখন পরের যে অপশনটা আছে আমার, দেখেন এটা হচ্ছে একটা প্রসেস। এবার হচ্ছে আমরা ব্রাশ তৈরি করে ব্রাশের সাহায্যে আমরা এই ধরনের লোগোগুলো তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটার জন্য আমাদের কি করতে হবে, এই যে ক্রিয়েট দ্য স্যাম্পল ব্রাশ অর ওপেন দ্য স্যাম্পল ব্রাশ ফ্রম দ্য ব্রাশ লাইব্রেরি, এই ধরনের ব্রাশগুলো আমরা তৈরি করতে পারি, অথবা কি করতে পারি, এখানে যে ডিফল্ট কিছু ব্রাশ আছে এই ব্রাশগুলো ওপেন করে কিন্তু আমাদের এই কাজগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, এই যে আগের যে প্রসেসটা দেখাই দিলাম, এটা করতে পারবেন তো? আচ্ছা, আপনারা চেষ্টা করতে থাকবেন, এই সবগুলো লোগো ট্রাই করার চেষ্টা করবেন। আমি তোর কি সবগুলো তৈরি করার ট্রাই করবেন আর কি, আমি বাকিগুলো দেখাই দিব। ঠিক আছে, না পারলে আমি দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন এই যে ব্রাশগুলো তৈরি করবো, এই ব্রাশগুলো কিছু ডিফল্ট আছে, আবার কিছু আমরা কিন্তু তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এটা কিভাবে করবেন, এটা তৈরি করার জন্য আমরা মেইন পেজের মধ্যে চলে যাচ্ছি। এই ফরম্যাট আর আমার দরকার হবে না, আমার তো যে কোনো একটা লোগো ইয়া হলেই হবে। হ্যাঁ, আচ্ছা, ধরেন যে আমি এই ব্রাশটা তৈরি করবো, এই ব্রাশটা কিভাবে তৈরি করবেন বলেন তো? যে কোনো শেপ আপনি নিবেন, এভাবে যে কোনো একটা শেপ আপনি নিবেন, কালার দিয়ে, ফিল কালার দিয়ে। ধরেন যে আমি এটা একটা ইয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে হচ্ছে আমি এইভাবে ঘুরাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার এর মধ্যে আমি একটা এরকম হচ্ছে লাইন যুক্ত করে দিলাম, রেক্টাঙ্গেল, জাস্ট এটাকে হচ্ছে অ্যালাইন করে দেই, এরকম হলো। হ্যাঁ,
হওয়ার পর কি করবেন, এটা খুবই ইজি প্রসেস, আপনি জাস্ট এটাকে হচ্ছে পাথ ফাইন্ডার থেকে হচ্ছে ইউনিট করে দেন, ইউনিট সরি ইউনিট। এবার হচ্ছে ব্রাশ প্যানেলটা সচল করেন, এটাকে ওপেন করেন, এখান থেকে নিউ ব্রাশ যাওয়ার পরে এই 5 ধরনের ব্রাশ দেখা যাবে, এখান থেকে চলে আসবেন আর্ট ব্রাশ, দেন ওকে করে দিবেন। এটা কোন দিকে ডাইরেকশন চাচ্ছেন সেদিকে আপনি রাখবেন, ধরেন যে আমি লেফট টু রাইট চাচ্ছি, বাকি সেটিংগুলো ডিফল্ট থাকবে। এবার এখান থেকে ওকে করে দিবেন, এটা কিন্তু ব্রাশের আওতায় চলে আসছে। এবার চলে আসবেন আপনি কি পেইন্ট ব্রাশ, পেইন্ট ব্রাশ নিয়ে জাস্ট এভাবে ড্রয়িং করবেন, ঠিক আছে? বুঝাইতে পারছি মনে হয়, বুঝছেন ব্যাপারটা না বুঝেন নাই? আচ্ছা, যেটাই আপনি করবেন আর কি ব্রাশের আওতা নিয়ে আসবেন সেটাই কিন্তু ব্রাশে চলে আসবে। ধরেন যে আমি এখান থেকে এই বৃত্ত নিলাম, নেওয়ার পরে জাস্ট একদিকের বৃত্তটাকে আমি কি করব, এখান থেকে হচ্ছে একটা পয়েন্ট আমি মাইনাস করে দিব, সরি একটা পয়েন্টকে, ও সরি কনভার্ট করে দিব, মাইনাস না কনভার্ট করে দিব, এই কনভার্ট হয়ে গেল। এটাকে হচ্ছে আমি ধরে জাস্ট এভাবে একটু বাড়াই দিব, হ্যাঁ একটু ইয়ে করে দিলাম, এরকম করে দিলাম। এবার হচ্ছে এটাকে হলো এরকম করবেন, ছোট করে নিলাম, জাস্ট এটাকেই ধরে এখানে ড্র্যাগ করে দেন, এই যে আর্ট ব্রাশ, ওকে, ঠিক আছে, ওকে, এই ব্রাশের মধ্যে চলে আসছে। এবার এটাই আপনি ড্রয়িং করেন, এই দেখেন, ক্লিয়ার? আচ্ছা, এমনি ভাবে আপনি যেটাই করবেন আর কি সেটাই আর কি ব্রাশের আওতাভুক্ত হয়ে যাবে। আচ্ছা, এটা ধরেন যে আমি কি করি, ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে পাকার ফ্লোর এরকম করে দেই, অবজেক্ট এক্সপান্ড করে দেই, ঠিক আছে? এইটাকেই জাস্ট আপনি এখানে ব্রাশ করে ফেলেন, ওকে, ঠিক আছে? বুঝছেন ব্যাপারটা? মানে যেটাই করবেন সেটাই আর কি ব্রাশ হবে। অথবা দেখেন এখানে ব্রাশ লাইব্রেরিতে যাবেন, যাওয়ার পরে এখানে এই 4 ডট লাইনে ক্লিক করবেন, করার পরে ওপেন ব্রাশ লাইব্রেরি, এখান থেকে অনেক ধরনের ব্রাশ আছে, এখান থেকে আপনি ব্রাশ নিয়ে ধরেন যে আর্টিস্টিক আর্টিস্টিকে যাব, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা আর্টিস্টিক ধরেন যে পেইন্ট ব্রাশ নিব, এই দেখেন অনেকগুলো ব্রাশ এখানে চলে আসছে, ধরেন যে আমি এটা নিব। এবার ড্রয়িং করেন এরকম হবে, বুঝতে পারছেন? যেটা আপনি নিবেন ড্রয়িং করেন কিন্তু এটা হবে। এগুলো অনেক প্র্যাকটিসের কাজ, এগুলো শিখাইতে গেলে অনেক সময়ের দরকার, ঠিক আছে? যেহেতু আমি অত সময় পাচ্ছি না, শেষের সময় এসে একটু তড়িঘড়িতে যতটা পারি আর কি সবকিছুটা ক্লাস করে নিচ্ছি, আপনারা নিজ দায়িত্বে একটু প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে থাকবেন, ভিডিওগুলো থাকতেছে, এগুলো ভিডিওগুলো ফলো করবেন, পরবর্তীতে সমস্যা হলে আমার শরণাপন্ন হবেন, ঠিক আছে? ডেকোরেটিভ দেখি এখান থেকে কি নেওয়া যায়, স্ক্যাটার, ডেকোরেটিভ, ব্যানার্স, আচ্ছা, ভেক্টর প্লাস বর্ডার্স আর ডেকোরেটিভ, ডেকোরেটিভ আরো আছে, আপনি যেটা চান এখানে অনেক ব্রাশ, অথবা ব্রাশ আপনি আলাদা করে আপনি সেগুলো সেভ করে রাখতে পারেন, এখানে ব্রাশ গুলো সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে? ডেকোরেটিভ, স্ক্যাটার, ডেকোরেটিভ, এখানে গেলাম, হ্যাঁ এই যে দেখেন এখানে অনেক ব্রাশ আছে, এই দেখেন, ক্লিয়ার? এই দেখেন, এখন আমি এগুলো এগুলো আমরা আসলে আমাদের ডিজাইনের কাজে কিভাবে এগুলো ব্যবহার করতে পারি, ধরুন যে আমরা লোগো ডিজাইনের কাজে এগুলো কিভাবে এই ব্রাশগুলো ব্যবহার করতে পারি। তা আমাদের তো এখানে একটা এ লেটার লোগো লেখা আছে, অথবা আপনি কি করবেন এখান থেকে একটা লেখেন, হচ্ছে এ লিখলাম, হ্যাঁ এটা আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, একটা ভারী ফন্ট দিয়ে দিব, মোটা মোটা ফন্ট, এই যে ইমপ্যাক্ট দিয়ে দিলাম, অথবা আরিয়াল ফন্ট আমরা দিতে পারি, এ আর আই বোল্ড দিয়ে দিই, ঠিক আছে? আরিয়াল বোল্ডটা দিলাম, এখানে এটাকে কি করবেন, আউটলাইন করবেন, ফন্টটাকে হচ্ছে আউটলাইন করবেন, আউটলাইন করার পর এটাকে এভাবে বড় করবেন, হ্যাঁ বড় করার পর এটা ফিল থেকে স্টপ কালার করবেন, দেন এটাকে কি করবেন এখানে লক করে রাখবেন, এভাবে লক। আমি এটা বড় করতেছি যেহেতু আমার এখানে ব্রাশটা অনেক বড় আছে, আমি বড় করতেছি, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে, অনেক বড় করতেছি আমি ওইভাবে হচ্ছে
হচ্ছে এটাকে ইয়াটাকেও বড় করে নিব, আর্টবোর্ডটাকে, ঠিক আছে। এরকম হবে, হওয়ার পরে আপনি কি করবেন, এইটাকে লক করে রাখবেন, কন্ট্রোল 2, লক হয়ে গেল। এবার এখান থেকে আপনার কি করতে হবে, মেইন কনসেপ্ট যেটা হবে, প্রিন্সিপাল কনসেপ্ট যেটা হবে, সেই ধরনের একটা ব্রাশ আপনি নেবেন, যে এই ব্রাশটা সবচেয়ে বড় হবে, সেটা আপনি সিলেক্ট করবেন যে কোন ধরনের ব্রাশ। ধরেন যে আমার এই ব্রাশটা সবচেয়ে বড় আমি ব্যবহার করবো এখানে, তো এই ব্রাশটা আমি নিলাম। এবার এখানে এইটাকে ড্রয়িং করবেন, ঠিক আছে। তো এখানে ব্রাশের সাইজ কিন্তু আপনি চাইলে বড় করতে পারবেন। কি ব্যবহার করবেন বলেন তো, আপনার স্ট্রোকের সাইজটা বাড়াবেন, ব্রাকের সাইজটা বড় হয়ে যাবে, হ্যাঁ। অথবা আপনি আরেকটা কাজ করবেন, এটা হচ্ছে দেখেন এটা স্ট্রোক 5 দিছি, আমার ব্রাকের সাইজটা বড় হয়ে গেছে, তাই না। স্ট্রোক যদি আরো বড় করে দেই তাহলে কি হবে, ব্রাশের সাইজ আরো বড় হয়ে যাবে, ঠিক আছে। তা আপনি এখানে নির্ণয় করবেন যে কোনটা আমার এখানে প্রিন্সিপাল ইয়া হচ্ছে, মানে এই ডিজাইনের মধ্যে কোনটা প্রিন্সিপাল হচ্ছে আমার কনসেপ্ট হবে, সেটাকে আপনি আগে সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তো এই ব্রাশটা আমার ঠিকভাবে কাজ করতেছে না, একটু ছোট করে নেই, এরকম রাখি, বা আরেকটা অন্য ব্রাশ নিতে পারি, এটা নেই, এরকম করলাম, এরকম করলাম, এরকম করব, এরকম করে ড্রয়িং করব, এরকম করে রাখবো, ঠিক আছে। এরপর কি করবেন, এই ড্রয়িং গুলো আপনি ঠিক করার জন্য সবগুলোকে সিলেক্ট করবেন, করার পরে দেখেন এখান থেকে এই যে স্পুট টুলটা বার করবেন। স্পুট টুল নেওয়ার পরে আপনি যে কোনো একটা ব্রাশে ইয়া করার পরে ওটাকে জাস্ট এভাবে স্মুথ করে দিবেন, তাহলে পয়েন্ট গুলো কমে যাবে। আবার কি করতে পারেন, আপনি ডাইরেক্ট সিলেকশন দিয়ে ওগুলোকে আপনার মেজারমেন্ট গুলো, পরে কিন্তু আমার সিভি লেভেল সেটা উল্লেখ করা আছে, এই মেজারমেন্ট গুলো আপনি ঠিক করে নেবেন। আপনি যাতে এইটা হচ্ছে এই আমার এই অংশের বাইরে না যায়, এইভাবে আপনি ঠিক করে নেবেন। আবার কিছু কিছু কি করতে পারেন, এখান থেকে হচ্ছে আহ, এভাবে ডিলিট করে দিতে পারেন, হ্যাঁ। ওই ডিলিট করে দিয়ে কাজ করতে পারেন, যে আমি এখানে দুইটা নিয়ে আমি এভাবে জাস্ট এরকম করে দিব, এটা এরকম করে দিলাম, এটা আমার এই বরাবর পর্যন্ত থাকবে, হ্যাঁ। আচ্ছা, এটাকে নিব, এটাকে নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনি কি করবেন, স্মুথ করবেন, ধরে যে এভাবে, হ্যাঁ। আচ্ছা, বাকিগুলো এই প্রসেসে করবেন, আমি কিন্তু আর ওটা তো দেখাই দিলাম না, বাকিগুলো কি ব্যবহার করবেন। এবার এখান থেকে হচ্ছে আলাদা ব্রাশ গুলো নিবেন, যে ব্রাশ গুলো এখানে দেওয়া আছে, ধরেন যে এই ব্রাশটা নিব প্রথমে, তো এটা নিব, নেওয়ার পরে ব্রাশ টুল সিলেক্ট করবেন, হ্যাঁ। এই যে দেখেন এভাবে আমি ছোট ছোট কিছু ব্রাশ ড্রয়িং করতেছি। এগুলো আসলে অনেক প্র্যাকটিসের কাজ, হ্যাঁ, অনেক প্র্যাকটিসের কাজ, এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এমনি ভাবে আমি ব্রাশ গুলো চেঞ্জ করে নিয়ে নিয়ে কাজ করব। এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণটা প্র্যাকটিসের কাজ, হ্যাঁ। আর ফটোশপে কি এগুলো করা যাবে? ফটোশপ নির্ভর হওয়া যাবে না, ফটোশপ নির্ভর হলে আপনারা প্রকৃত গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। ফটোশপে হচ্ছে কিছু রেডিমেড কিছু থাকে, কমান্ডেবল কাজ, ঠিক আছে। এগুলো করলেই কিছু কিন্তু কৃত্রিমতা আছে ওর মধ্যে, কিন্তু হচ্ছে আপনার কি নাই, ক্রিয়েটিভিটি নাই, ঠিক আছে। এখানে যেগুলো করবেন সেগুলো হচ্ছে আপনার এখানে ডিজাইন হবে, বুঝতে পারছেন। এই দেখেন, যেটা করবেন সেটা এখানে ডিজাইন হবে। হ্যাঁ, আর কি জাস্ট আপনাদের শেখানোর জন্য, ঠিক আছে। এইভাবে করবেন আর কি, হ্যাঁ। তা আপনারা করে দেন, আমি এর আগে যেগুলো করছি, কালকে একটা করছি, এই যে ওইভাবে যে আপনাদের হচ্ছে সেটা আর কি আহ, হয়ে আছে।
আর এই ক্লাসগুলো হচ্ছে যারা সিবিটি লেভেল 3 যারা পরীক্ষা অ্যাসেসমেন্ট করবে তাদের জন্য। আপনার যেহেতু অ্যাসেটের প্রথম ব্যাচ, রংপুরে প্রথম ব্যাচ, সরি, না রংপুর বিভাগের মধ্যে প্রথম না, রংপুর হচ্ছে সরকারিভাবে কয়েকটা জায়গায় শুরু হয়েছে, এখানে হচ্ছে বেসরকারির মধ্যে আপনারা প্রথম ব্যাচ, ঠিক আছে। রংপুরে সরকারিভাবে 3টা ব্যাচ হয়ে গেছে অলরেডি, 3 ব্যাচ অলরেডি হ্যাজ গন, রাইট, সরি 2 ব্যাচ চলে গেছে, হ্যাঁ। না রংপুরে আমাদের হচ্ছে এইভাবে লোক তৈরি করবে, ঠিক আছে, এইভাবে করবে যে এ নিবেন, নেওয়ার পরে এইভাবে আপনি গুগল করে দেখতে পাবেন যে এই ধরনের অনেক কিছু লোগো দেখা যায় কিন্তু, ঠিক আছে, এইভাবে লোগো তৈরি করবেন, ঠিক আছে। তা ব্রাশ গুলো আমরা তৈরি করা শিখলাম, আমরা এই ফরম্যাট তৈরি করা শিখলাম। এবার হচ্ছে আচ্ছা, এখান থেকে যদি আপনাদের হচ্ছে আহ, শুধু লেটার না, যদি কোনো ফরম্যাট দরকার হয় তাহলে করতে পারবেন না? যে কোনো আইকন তৈরি করার দরকার হয়, করতে পারবেন তো নাকি? অবশ্যই করতে পারবেন। এই যে এখানে হচ্ছে শেপ বিল্ডার নিয়ে আপনি যে কোনো একটা থেকে শুরু করেন, এই যে এবার শুরু করবেন এইভাবে, ঠিক আছে, এই যে এইভাবে, এইভাবে, ঠিক আছে, একই প্রসেসে এখান থেকে যেখানে শুরু করছে ঠিক এইখান থেকে এইভাবে যাবেন, হ্যাঁ, এই যে এইভাবে। তাহলে কি অনেক ধরনের পলিগন শেপের ইয়ে যে পাওয়া যায় না, সেটা আপনারা তৈরি করতে পারবেন না। আবার এইখান থেকে ধরে এইভাবে, বুঝতে পারছেন তো ব্যাপারটা? এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আশা করি বুঝতে পারছেন। এবং কালকে তো আপনাদের অ্যাসেসমেন্ট হবে, তাই না? তা কালকে আমি এই কাজগুলো জমা নিব না, আপনাদের কারো 2 দিন সময় দিব, আপনারা অবস্ট্রাক্ট লোগো এবং পিক্টোরিয়াল মার্ক লোগো আপনারা জমা দিবেন। এরপরে বাকি যে 5টা লোগোর ইয়া আছে, আমি এক ক্লাসের মধ্যেই 5টা লোগোর ডিজাইনটা একবারে সংক্ষেপে আলোচনা করব। এরপরে একটা সময় দিব, ওই সময়ের মধ্যে বাকি কাজগুলো আপনারা জমা দিবেন। এইভাবে হচ্ছে আগামী 22 তারিখ পর্যন্ত আমাদের ইলাস্ট্রেটরের উপরে ক্লাস চলবে। আর 23 তারিখ থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে, 23 তারিখে ক্লাস আছে তো নাকি? 23 তারিখে যদি আল্লাহ বাঁচায় রাখে তো 23 তারিখ থেকে আমাদের ফটোশপ স্টার্ট হবে। ফটোশপের উপরে 22টা ক্লাস হবে, আর বাকি ক্লাসগুলো আমরা হচ্ছে মাইক্রোসফট অফিসের উপরে করব। আর যদি আর তো মনে হয় আসার সুযোগ হবে না, এরপরে আমাদের যে যৌথ প্রজেক্ট আমরা যখন শুরু করব ফটোশপ এবং ইলাস্ট্রেটর মিলে, তখনই আমরা ইলাস্ট্রেটর আবার শুরু করার সুযোগ পাবো। তাহলে তো আপনাদের এটা কোর্স হচ্ছে 360 ঘন্টা, অর্থাৎ হচ্ছে কতদিন? আমরা হচ্ছে 88 দিনে, 84 দিনে, 88 দিনের মধ্যে আমাদের 360 ঘন্টা মিলাইতে হবে, তাই তো? এর বাইরে তো আমি যাইতে পারবো না। আপনাদের এই কোর্সটা হওয়া দরকার ছিল, যেটা বর্তমান যেটা আছে কমপক্ষে আরো 2 মাস বাড়ানো উচিত ছিল। তাহলে হয়তো এই যে গ্রাফিক ডিজাইন লেভেল 3 মতো একটা জায়গা আপনাদেরকে কম্পিটেন্ট করাটা সহজ হতো। এটা কিন্তু আমার জন্য একটা খুবই চ্যালেঞ্জ, বা আমার যারা ট্রেনার আছে তাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জ, আপনাদেরকে এই লেভেল 3 মতো একটা জায়গা, লেভেল 3 হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে যেটা সিবিটি সিস্টেমের সবচেয়ে স্কিলের যেটা বড় ট্রেনিং সেটা। এরপরে হচ্ছে এভাবে আর কি ট্রেনিং হয় না, এরপর সরাসরি আমরা লেভেল 4 এর স্কিল হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো, কিন্তু এই ধরনের কোনো ট্রেনিং হয় না, হয়তো 2-3 দিনের মধ্যে একটা দেখাই দেওয়ার পরে সরাসরি আপনারা ট্রেনিং এ মানে হচ্ছে অ্যাসেসমেন্টে বসার সুযোগ পাবেন। কিন্তু সরাসরি এইভাবে যে আপনাদের একটা কোর্স করবেন 360 ঘন্টার ব্যাপার, এই ধরনের কিন্তু কোনো সুযোগ এরপরে পাবেন না। অর্থাৎ বাকি কাজগুলো আপনাদের এরপরে যদি আপনাদের স্কিল ডেভেলপ করতে হয়, যে কোনো ওয়েতে আপনাদেরকে এটা করতে হবে, অথবা ব্যক্তিগতভাবে বা পেইড কোর্স বা যে কোনো, যদি আরো আপনি স্কিলটা বাড়াইতে চান, তাহলে আপনার পরবর্তী সিস্টেমে আপনাদেরকে নিজেদের আগাইতে হবে, বুঝে গেছে? তাহলে কিন্তু করতে পারবেন। সিবিটি সিস্টেমে আর আপনাদের সুযোগ থাকছে না, কারণ সিবিটি সিস্টেমে লেভেল 3 হচ্ছে স্কিলের, লেভেল 3 হচ্ছে গ্রাফিক ডিজাইনের সবচেয়ে বড় ট্রেনিং, ঠিক আছে? এরপরে আর কিন্তু স্কিল ট্রেনিংটা হবে না। এরপরে আমরা যদি অন্যান্য লেভেলগুলোতে যাইতে চাই, সেক্ষেত্রে আমাদের প্যারাগরি সিস্টেম আগাইতে হবে, ঠিক আছে? অর্থাৎ তাত্ত্বিক যে বিষয়গুলো সেগুলোতে আপনি আগাইতে পারবেন, কিন্তু স্কিল আর আমাদের সুযোগ নাই, ঠিক আছে? যা হোক, আপনারা নিজ দায়িত্বে আপনারা প্র্যাকটিস গুলো করবেন।